প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যান দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। তো আগের ক্লাস আর আজকের ক্লাসের একটি সেতু বন্ধন আছে। তো আমরা আজকের ক্লাসে পরিসংখ্যানের মধ্য থেকে কিভাবে সিকিউ এবং এমসিকিউ এই কোশ্চেনগুলো সলভ করা যায় সেই জিনিসটা আমরা করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি ঠিক তারপর থেকে শুরু, যে আজকে আমরা শিখবো মধ্যক বা মিডিয়ান এইটা কি জিনিস। দেখো, মধ্যক অষ্টম শ্রেণীতে তোমরা জেনেছো যে পরিসংখ্যান উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। এটা আমরা কিন্তু জানি। তাহলে যদি উপাত্তের সংখ্যা n এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n+1/2 তম পদের মান। তাহলে আমরা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব যে আমার উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটা, আর n যদি জোড় হয় ভালো মতো শুনে রাখো, মধ্যক হবে n/2 এবং n/2+1 তম পদের যদি সাংখ্যিক মানের গড়। তাহলে আমরা এখানে মেইন যে জিনিসটা জোড় আর বিজোড়, জোড় বিজোড় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে সূত্র ব্যবহার না করে বা ব্যবহার করে কিভাবে মধ্যক নির্ণয় করা হয় তা উদাহরণের মাধ্যমে আমরা উপস্থাপন করব। চলো আমরা নেক্সটের দিকে যাই। তো সবার কাছে আজকে ক্যালকুলেটর লাগবে, মনে আছে সবার, এবং অরিজিনাল ক্যালকুলেটর আশা করি সবার কাছে আছে। ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলা, ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা দেখো, আমরা একটা উদাহরণ নিয়ে আসলাম যে 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। এইরকম দেওয়া থাকবে অথবা আমরা বানিয়ে নেব। এখন দেখো 150 সেন্টিমিটার এরকম আছে 4 জন, 155 6 জন, 160 12, 165 16, 170 8 এবং 175 5। তাহলে এখানে স্টুডেন্ট সংখ্যা কিন্তু 51 জন। তাহলে 51 জন মানে কিন্তু ব্যাপারটা কি বিজোড়। তাহলে এখন এটা আমার মাথায় রাখতে হবে। তো তার আগে আমরা এখানে একটি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি। তো সেটা আমাদের জানা আছে যে প্রথমটা ঠিক থাকবে, এর পরেরটা 6, আগেরটার সাথে যোগ হয়ে আসবে, 6 আর 4 10 12, এরপর 10 আর 12 22, 22 আর 16 38, আমাদের কাছে তো আছেই। এরকম করে আমরা দেখাই দিতে পারবো। প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু এভাবে দেখাইতে পারবো, ঠিক আছে? দেখো, যখন একটু বড় হয়ে যায় তখন আমাদের ক্যালকুলেটরের হেল্পটা দরকার হয়। তাহলে 22 আর 16 38 যোগ 8 46 যোগ 5, তার মানে 51। আর আমার অ্যান্সার 51 আসলো, আর পোস্টে কিন্তু 51 দেওয়া ছিল, তার মানে এই জিনিসটা ঠিক আছে। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা এই জিনিসটা আমরা বের করতে পারলাম। দেখো, যেটা আমাদের মেন যে টোটাল উপাত্ত যেটা সেটা জোড় না বিজোড়। তাহলে 51 বিজোড়
তাহলে আমরা জানি যে বিজোড় হলে +1/2, তার মানে আসলে কত 26তম পদের মান। 26তম পদের মান 165, নির্ণয় মধ্যক হচ্ছে 165। এখন সেই জিনিসটা আমরা যদি একটু পিছনে ফিরে দেখি জিনিসটা কিভাবে আসলো, দেখো যে আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে এখন এই যে 26তম যে জিনিসটা সেটা আছে কোথায়, সেটা কিন্তু আলটিমেটলি এই যে 23 থেকে 38 এই ঘরটার মধ্যে আছে। ভালো মতো খেয়াল করো, এই যে এই ঘরটা মানে যেখানে 22 শেষ হয়ে গেল ঠিক তারপর থেকে দেখো 23 থেকে 38 এর মধ্যেই আমরা পাইলাম হচ্ছে আমাদের যে 51/2, যে 26তম পদটা +1, তাহলে সেই ঘরে জিনিস আছে কোনটা 165। তাহলে আমরা মনে হয় আশা করি বুঝতে পারছি যে আমরা কিভাবে জিনিসটা করলাম। এটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। 26 আছে হচ্ছে 23 থেকে 38তম পদের মধ্যে, আর সেইখানে আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে 165। এটা কিন্তু আমরা ঘর থেকে দেখে বুঝতে পারলাম বা বললাম। তো আমরা আরো উদাহরণ দিব, আশা করি তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু জিনিসটা মন থেকে বুঝলে এটা আরো ভালো হয় এবং এটা ফর্মুলাগুলো সবসময় তোমাদের মনে থাকবে। চলো আমরা পরেরটাই যাই। আচ্ছা, এখন দেখো নিচে 60 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গড়সংখ্যা নিবেশন সারণী মধ্যক নির্ণয় করো। আমি দুটো উদাহরণ আমি কেন দিলাম, কারণ এক জায়গায় ছিল বিজোড় আর এইখানে নিয়ে আসছি আমি জোড়। তো এই যে যে সারণীটা, এই সারণীটা কিন্তু তোমাদের কাছে আছে। তো এই সারণীটা তোমাদের কাছে থাকতে হবে। আমি পরের পেজে গেলাম। দেখো আমাদের কিন্তু একটাই কাজ, এই ক্রমযোজিত গণসংখ্যা এই জিনিসটা কিন্তু আমাদের তৈরি করতেই হবে, মাস্ট। তো সেটার জন্য আমরা অবশ্যই আমাদের যে যন্ত্র আছে সেটা হেল্প নিব আমরা, মানে খুবই দ্রুত করার জন্য। প্রথম এদিকেটা দেখি, দেখো ছোটগুলোতে এমনি পারি। 6, 6 আর 4 10, 13, 20, 30 এই পর্যন্ত মুখে মুখে পারলাম। যেখানে যে প্রবলেম ঠিক সেখান থেকে আমরা যে কোনো জায়গাতেই করতে পারি, কিন্তু তুমি যেখানে মনে করো ওখানে তোমার এটা থাকবে। দেখো 16, তাহলে 46 +6 52, এরপর তোমার +4, এক ক্লিকে সব বেড়ে যাচ্ছে। 56 +3 59 +1 60। তার মানে যখন আমার অ্যান্সারের সাথে এই লাস্টের এটার সাথে আর আমার যে যখন কোশ্চেনে বলা ছিল 60 তো মিলে যাবে, তখন আমরা বুঝবো যে আমরা ঠিক আছি। তোমার কিন্তু মেইন যে টপিকসটা যেটা জোড় না বিজোড়, সেই ক্ষেত্রে তুমি শুরুতেই তোমার মাথার ব্রেনকে বলবা এখানে জোড় সংখ্যা। তাহলে যা জোড়, জোড় হইলেই আমাদের সিস্টেম কি ছিল, এন কে আমরা প্রথমে 2 দিয়ে ডিভাইড করব, প্লাস 2 দিয়ে ডিভাইড +1, এই দুটো পদের যোগফলের অর্ধেক মানে গড়। তাহলে 30 + 31/2। দেখো 30তম পদ কত আছে, যেখানে 30 একদম মিলেই গেছে 30, 70। এই যে 31, 31 কিন্তু 30 থেকে ঠিক তার পরেরটা 46 পর্যন্ত। তাহলে 31 থেকে 46 এইটা আছে 80। তাহলে এখন 70 যোগ 80 / 2 75। তাই নির্ণয় মধ্যক 75। তো আমার মনে হয় আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার, কারণ দুনিয়ায় জোড় আর বিজোড় ছাড়া আর তো কিছু নাই। আর কিছু আছে? আর কিছু কিন্তু নাই। তার মানে কতটা সিম্পল দেখতে পাইছো, খুবই সহজ। মানে শুধু বুঝতে পারাটাই হচ্ছে মেন ক্যালকুলেটর, আর বুঝতে পারাটা যদি তোমার সঙ্গে থাকে যে কোনো অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবো। চলো আমরা পরেরটায় যাই। আচ্ছা, তো আমরা এইবার যাব যেখানে শ্রেণী বিন্যাস করা থাকে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি থাকে, ওই জিনিসটা আমরা কিভাবে করা যায় সেটা আমরা দেখতে চাই। তাহলে এখন প্রথমে লিখলাম শ্রেণী বিন্যস্ত পদের সংখ্যা n হলে n/2তম পদের মান হচ্ছে মধ্যক।
n/2 তম পদের মান বা মধ্যক নির্ণয়ে ব্যবহৃত সূত্র, তারপর সেখানে তো শ্রেণী বিন্যাস করা থাকবে, তাহলে সেখানে তার একটা সুন্দর পদ পাওয়া যাবে না, একটা ক্লাস পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই n/2 তম পদের যে সূত্র ইউজ করবো, সেখানে দেখো এটা মনে রাখতে হবে কিন্তু, এইটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখো এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 মাইনাস এফসি ব্র্যাকেট ক্লোজ ক্রস বাই এফএম। তাহলে এখন মনে রাখার বিষয় এল কি জিনিস, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। খুব মনোযোগ দিয়ে মনে রাখো, নিম্ন সীমা মানে জীবনে কোনো কিছু যদি কেউ একবার মনোযোগ দিয়ে দেখে তো সারা জীবন তার মনে থাকবে। তো আশা করি তোমরা যদি এখন অন্তত একবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার সব সারা জীবন মনে থাকবে। এন হলো গণসংখ্যা বা উপাত্ত সংখ্যা, এফসি এটা সিম্বল, এগুলো আর কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, তার মানে ক্রমযোজিত টেবিলটা সেটা বানাইতে হবে। আর এফ এম হচ্ছে যে মিডিয়ানটা, সেই শ্রেণীর যেখানে আছে তার ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। আর এইচ হলো শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণী ব্যাপ্তি বের করে নিয়েও কিন্তু অনেকের এখনো কনফিউশন থাকতে পারে। তো আমরা আশা করি আগের ক্লাসে যেটা বলছি থাকার কথা না, তারপর আজকে আরেকবার আরো সুন্দরভাবে আমরা জিনিসটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, তাহলে প্রথমে উদাহরণ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা যতই বলি একটা এক্সাম্পল দিলে সব ক্লিয়ার। নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, তাহলে এখানে সময়, সেকেন্ড আর গণসংখ্যা, যে কোনো একটা গল্পের মনে করো। তাহলে এটা ভালো করে দেখে নাও যে 30 থেকে 35, প্রথমেই কিন্তু দেখতে হবে যে যেখানে শেষ হলো 35 আর শুরু হলো 36 থেকে, তাহলে এই যে যে তথ্যটা বা শ্রেণী বিন্যাসটা, এইটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তো আমি আশা করি তোমরা এই উদাহরণটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এইটা কমেন্টস বক্সে লিখবা, দেখি কার কার সঠিক হয়। তো আমরা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চিনি। আচ্ছা, যেহেতু এখানে আমি বললাম না, আচ্ছা এখান থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে এখানে টোটাল কতজন আছে সেটা কিন্তু আমি বলে দেই নাই, এবার তোমাকে বের করে নিতে হবে। তাহলে সিস্টেম তো একই, সেম সিস্টেম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি টেবিলটা একটু চেঞ্জ করে দিলাম। দেখো 3 আর 10 13। আমার মনে হয় আমাদের ক্যালকুলেটরে হেল্প নেওয়া খুবই জরুরি। দেখো 18 প্লাস 13 খুবই জরুরি। 31 আছে প্লাস 25, 56 প্লাস 8, 61। দেখো 56 প্লাস 8, 5 রেখে বলছি, 56 প্লাস 8 তার মানে 64। আর 64 এরকম ভুল হতে পারে, কিন্তু এটা খুবই খেয়াল করতে হবে। 70, তার মানে এখানে 70টা তথ্য আছে, তথ্য বা উপাত্ত যে নামই দাও না কেন, তাহলে এন হলো 70। তাহলে এখান থেকে আমার n/2 বের করা তো কোনো ব্যাপার না, 70 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 35। তাহলে এখন 35 এটা কত নাম্বার শ্রেণীতে আছে সেটা আমাদের বের করা দরকার। 35টা আসলে কত নাম্বার শ্রেণীতে আছে। তো দেখো 31 এর ঠিক পর থেকে 56 পর্যন্ত ওইখানে কিন্তু এই ঘটনাটা আছে। সেইটার জন্য শ্রেণী কিন্তু এই যে 48 থেকে 53, মানে এই যে 32 থেকে 56 পর্যন্ত এই ঘরে আছে। এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এখন আমরা সেই শ্রেণীটা, মধ্যক শ্রেণী যেটা, সেটা আমরা পেয়ে গেলাম, এই যে এটা। এখন তোমার কাছে কোনো ব্যাপার না, দেখো মধ্যক শ্রেণীর লল লিমিট যেটা এল, সেটা আছে তোমার 48। এফসি হচ্ছে তার আগেরটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ক্রমযোজিত গণসংখ্যা, এই যে 31। এফএম হচ্ছে ওই শ্রেণীরই গণসংখ্যা, এই যে 25। এবং এইচ হচ্ছে 35 মাইনাস 30। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম, এইখানে যে
ক্লাস ইন্টারভেলের যে ডিফারেন্সটা আছে এখানে, এটা কি তোমার বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? তো এটা বিচ্ছিন্ন। যখনই বিচ্ছিন্ন হবে, এটা ভালো মতো মনে রাখো, তখন তোমার এই এইজ বের করার সিস্টেম 35 মাইনাস 30 প্লাস 1, দেখো 5 প্লাস 1 দ্যাট ইজ 6। তার মানে এই যে, আর যদি অবিচ্ছিন্ন হইতো তাহলে কিন্তু আমরা প্লাস 1 যোগ করতাম না। এটা খুবই গভীরভাবে মাথার ভিতরে ঢোকাও। তাহলে আমার কাছে কিন্তু এই মুহূর্তে সবগুলো জিনিস তোমার হাতে আছে, এখন জাস্ট এখানে বসাবো আর অ্যান্সারটা বের করব। আমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মধ্যে বসাইলাম, দেন ফর্মুলা যদি মনে না থাকে তোমরা আবার একটু দেখে নাও। এই যে n/2 35 আর এফসি যা যা আছে, তো এখন আমরা সেই ফর্মুলার মধ্যে বসাই এবং আমরা লাইভ একবারে ক্যালকুলেটরে আমাদের অ্যান্সারটা আমরা দেখতে চাই। দেখো এল মানে 48, এরপরে প্লাস n/2 70 অর্ধেক মানে 35, পরে মাইনাস এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 31। তো আমার মনে হয় এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে মাল্টিপ্লিকেশন কিন্তু এইটার সাথে, এইখানে মাল্টিপ্লিকেশন দিয়ে দিব এইচ বাই এফ এম। তাহলে এইচ মানে হচ্ছে তোমার, তো এখানে ইচ্ছা করে একটা ব্যাকেটও দিতে পারি, এরকমও লিখতে পারো 6/25। যেখানে 48 এর আমরা একটা জিনিস 4 লিখে ফেলছি, তো এই কারণে আমাদের অ্যান্সারটা একটু চেঞ্জ আসছে, অসুবিধা নাই। আমরা এখন এটাকে যোগ করে 8 যোগ করে দিলে হয়ে গেল। দেখো না, আমরা তোমাদেরকে আবার নতুন করে দেখাই। 35 মাইনাস 31 দিলাম ইন্টু 6 ডিভাইডেড বাই 25, এই যে যোগ 48। এই যে আমার মনে হয় সবাই একদম ক্লিয়ার, 48.96 100% মিলে গেল। তো ক্যালকুলেটরে চাপ দেওয়ার সময় অবশ্যই তোমাকে স্ক্রিনে তাকিয়ে দেখতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা বা তোমার এটা উঠলো কিনা এখানে। আশা করি সবাই ক্লিয়ার। তার মানে আমার মনে হয় মধ্যক নির্ণয় করার যত ফর্মুলা আছে এই জিনিসটা নিয়ে আমাদের কারো মনে হয় কোনো কনফিউশন আর থাকা উচিত না। আমরা নর্মাল ক্লাস ইন্টারভেল বাদ দিয়ে দেখলাম, সেখানে ইভেন অর থাকলে কি হয় দেখলাম, আর ক্লাস ইন্টারভেল থাকলে কি হয় সেটা দেখলাম। এর বাইরে আর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নাই। সবাই আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা প্রচুরক বা মোট সেটার কাছে গেলাম। প্রচুরক মানে শব্দের মধ্যেই কিন্তু উত্তরটা আছে, যেটা প্রচুর পরিমাণে আছে সেটার নাম হচ্ছে প্রচুরক বা মোট। সেখানে যে লেখা আছে সেটা একটু পড়ে দেখো। কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যায় উপাত্তের প্রচুরক। তো এটা আমরা নাম দেখে বুঝতে পারছি। আর এটা নির্ণয় করার জন্য যে ফর্মুলাটা সেখানে আগের মতোই দেখো, এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে এল যদি শ্রেণীবিন্যাস করা থাকে, আর শ্রেণীবিন্যাস না থাকলে তাকাইলেই বুঝবো, আর যদি শ্রেণীবিন্যাস করা থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এল হলো মধ্যক শ্রেণীর, মধ্যক না প্রচুরক শ্রেণীর লওয়ার যে লিমিটটা সেটা হবে এল। F1 হলো ওই শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণী যেটা আছে, এই দুটো শ্রেণীর যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স দ্যাট ইজ F1। আর F2 হলো প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণী যেটা, তাদের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স দ্যাট ইজ F2। আর ইনটু H মানে হচ্ছে তোমার লেন্থ অফ ক্লাস ইন্টারভেল দ্যাট ইজ শ্রেণী ব্যাপ্তি। তো আমার মনে হয় এই আগেরটার সাথে এটার একটু একটু মিল আছে নামগুলোতে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এক্সাম্পল ইম্পর্টেন্ট, তো আমরা এক্সাম্পলের কাছে চলে যাই। দেখো, নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা কিন্তু এখানে তাকিয়ে দেখতে পাইলাম যে সবচেয়ে বেশি গণসংখ্যা যেটার মধ্যে আছে সেটা হলো এই 25। আচ্ছা, তাহলে এইটা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর নিম্ন সীমা 41L।
তো যাই হোক, এরকম করে আমরা চলতে থাকি, দেখি কি আছে। তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক 25 বার আছে 1 থেকে 50 শ্রেণীতে, এই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান। তাহলে আমরা যেহেতু জানি এল প্লাস এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, তাহলে এল মানে 41, এফ ওয়ান মানে হচ্ছে কি ওইটা তার পূর্ববর্তী 20 পার্থক্য, এরপর এফ টু হলে এইটা এবং তার পরবর্তী। তো পরবর্তী এখানে কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যে পরে নাই কি করব, কিন্তু বাট পরে নাই নাই মানে শূন্য, তাহলে এফ টু দেখো 25 আর পরে যেহেতু নাই শূন্য। আর এইচ 11 মাইনাস 20, এটা কিন্তু তোমার মনে থাকার কথা যে 20 মাইনাস 11 যোগ 1। খুবই সুন্দর মতো, আমার মনে হয় এটা ভুলা উচিত না, এখানে অনেকে ভুল করে, এইটা ভুল করলে এমসিকিউটা কাটা যাবে, এরপরে আরো অনেক সমস্যা হবে। এমনি বুঝি, তারপর সিস্টেমটা তোমাকে শিখাই দিই। দেখো 10 কিভাবে আসে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের যে ফর্মুলা সেটা কিন্তু আমরা এমসিকিউতে আসলে একবারই করতে পারবো। তাহলে প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হলো, এটাই আমার দরকার, এই যে 25 মাইনাস 20, ভালো মতো দেখো একবারে লিখেছে 25 মাইনাস 20 এফ ওয়ান। আচ্ছা, এরপরে ডিভাইডেড বাই, ধরো ওখানে ছিল 5 আর আরেকটা হলো 25 মাইনাস 0 মানে 30 আমরা বলতে পারি। তাহলে 5 ডিভাইডেড বাই 30 ইন্টু 10 প্লাস এল, মানে এটা কিন্তু তুমি তোমার নিজের মতো ক্যালকুলেটর তুলবা, দেখবা যে তোমার ভালো লাগতেছে। তাহলে 42.67, কারণ এই পরবর্তী 6টা যেহেতু 5 থেকে উপরে, তাই আমরা কি করলাম, এক যোগ করে দিলাম। তো আমার মনে হয় আমরা এগুলাকে সিকিউ বলো আর এমসিকিউ বলো, যে সিস্টেমে বলো, তোমার কাছে যদি মেশিনটা থাকে, যে কোনো অঙ্ককে আমরা এমসিকিউ এর মতো করে খুবই দ্রুত অ্যান্সারটা বের করতে পারবো। চলো আমরা পরেরটায় যাই। আচ্ছা, আমরা বলা যায় যে মোটামুটি বুঝতে পারছি যা যা ছিল। এখন আমরা একটা প্র্যাকটিস করি, একটা একদম ওভারঅল একটা প্র্যাকটিস করি। দেখো একটু সারণী দেওয়া আছে। প্রথম কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা কি জিনিস, দ্যাট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি কি জিনিস। আচ্ছা, এটা আমরা পড়ছি। প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, সেটাও আমরা কিছুক্ষণ আগে শিখলাম। উপাত্তের অজীব রেখা অঙ্কন করো, তার মানে আমরা কিন্তু 3টা কোশ্চেনের উত্তরই লাস্ট ক্লাস এবং আজকের ক্লাস অনুসারে আমাদের সবার মাথার মধ্যে আছে। তাহলে কিভাবে পরীক্ষার হলে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করতে হয় সেই জিনিসটা আমরা তোমাকে এখন দেখাবো। আচ্ছা, আমি আমার মতো করে একটি সংজ্ঞা দিলাম, তো তুমি তোমার মতো সংজ্ঞা দিবা, তবে বাট সত্য কথা যেন থাকে, কোনো মিথ্যা কথা বলা যাবে না। তাহলে অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রম অনুসারে সাজালে, উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। আবার উপাত্ত সমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উত্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই যে প্রবণতা, এটাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে আমরা কিন্তু দুই ভাবেই বললাম, একটা নর্মাল আর একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল যুক্ত। তাহলে আমরা যেভাবেই বলি না কেন, এইটা একটা নির্দিষ্ট মানের কাছাকাছি থাকতে চায় বা তার আশেপাশে থাকার চেষ্টা করে। কারণ এই যে থাকার চেষ্টা বা প্রবণতা, এটার নামই হলো কেন্দ্রীয় প্রবণতা। তো আমার মনে হয় এই সংজ্ঞাটা তোমরা লিখে রাখবা, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন প্রচুরক নির্ণয়ের সারণী। তো প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের শুধু তাকায় দেখতে হয় যে সবচেয়ে হাইস্ট কোথায় আছে। 4, 6, 8, 12, 9, 7, 4, এই যে হাইস্ট 12। আচ্ছা, এইখানে যেখানে 12 আছে সেইখানে যে শ্রেণীটা আছে 61 মাইনাস 70। তাহলে এখন এখান থেকে আমরা আমাদের যে ফর্মুলা আছে, দেখো সেই ফর্মুলাটা আমি একটু চেঞ্জ করি, এখানে প্লাস হবে। আচ্ছা, এল মানে 61,
আর F1 মানে 12 আর 8 এর ডিফারেন্স 4, F2 মানে 12 আর 9 এর ডিফারেন্স 3, আর H মানে পুরো আগের মতোই 10। তার মানে আমাদের কাছে কিন্তু এইটাও কোনো ব্যাপার হলো না, অ্যান্সার যাই আসুক আমরা সিস্টেম বুঝছি কিনা তাই বলো। আচ্ছা, আমরা আবার সেই সরাসরি ডাইরেক্ট অ্যান্সার চাই, দেখি পারি কিনা আমরা, যেটা 12 আছে ওইটাই দরকার আমাদের। দেখো 12 মাইনাস 8, তাহলে থাকলো 4, 3, 7, তাহলে 4/7, যেটা মেইন প্রবলেম দিলাম 4/7 ইন্টু 10 প্লাস 61, 66.71। তার মানে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আমরা এখন প্রচুরক নির্ণয় করার যে কোনো অঙ্ক আসলে কিন্তু আমরা অবশ্যই পারবো। চলো আমরা এখন পরেরটার দিকে যাই। আচ্ছা, অজীব রেখা অঙ্কনের জন্য সারণী। তো আমরা জানি যে অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা দরকার। তাহলে এখন আরেকটা জিনিস তোমাদের মনে আছে কিনা, যে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করতে হবে। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করার জন্য আমাদের বিভিন্ন সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসারে আমরা এই ক্লাস ইন্টারভ্যালটা চেঞ্জ করে দিলাম, যে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এরকম করে দিলাম। আবার অন্যভাবেও করা যায়, ঠিক আছে। তাহলে এখন এখানে গণসংখ্যাটা আগেই দেওয়া ছিল, তা আমাদের দরকার হচ্ছে শুধু ক্রমযোজিত গণসংখ্যা বের করা, এবং এটা বের করার জন্য আমরা অবশ্যই এই কাজটা আমরা এখানে অবশ্যই এটা করব, ঠিক আছে। দেখো আমাদের টার্গেট হলো প্রথমটা ঠিক থাকবে 4, সেটা তুলবো, এরপর একটা একটা করে যোগ করতে থাকবো 6, 10, দেখো প্লাস 8, 18, প্লাস 12, 30, বারে বারে দরকার নেই, একবারে সব কাজ শেষ, 9, 39, 7, 46, 4, কনফিউশন লাগলে ওরা একবার রিচেক দিব। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে টোটাল এখানে আছে হচ্ছে 50টা উপাত্ত। এরপর আমাদের অজীব রেখার জন্য আমরা জানি যে আমাদের ছক কাগজ নিতে হবে, তো সেই ছক কাগজ আমরা এখন নিব। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি সুবিধাজনক একক নিয়ে, যেখানে এই চিহ্নটি কেন দেই, কারণ যেখান থেকে শুরু হয় তার আগ পর্যন্ত গণগুলো থাকে, ওইটা বোঝানোর জন্য এই চিহ্নটা আমরা আগের ক্লাসে বুঝতে পারছি বা দেখছি, সিস্টেম লেখা। ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ক্ষুদ্রতম বর্গের প্রতি বহর দৈর্ঘ্যকে 5 একক ধরে শ্রেণীর ঊর্ধ্বসীমা বরাবর বিন্দুগুলো চিহ্নিত করি। বললাম এটা তোমার ইচ্ছা, তুমি কিন্তু অন্যভাবেও ধরতে পারো। আচ্ছা, অতঃপর এক্স অক্ষে 30 থেকে চিহ্নিত বিন্দুগুলো সাবলীলভাবে যোগ করি, এটি নির্ণয় অজীব রেখা। আচ্ছা আচ্ছা, তাহলে 30 থেকে 40 কয়টা ছিল? 30 থেকে 40 এটা তোমরা একটু দেখে আসতে পারো। এই দেখো 30 থেকে 40 4, তারপর 10, 18, এই কথাটা আমরা মনে রাখবো। এখান থেকে কিন্তু এখন বুঝতে পারবো 4, 10, 18, এটা কিন্তু আইডিয়া করে দেওয়া হয়েছে। তবে আমাদের যে গ্রাফ পেপার থাকবে সেখানে তো প্রত্যেকটা ঘরে 5টা করে দাগ থাকে, তাহলে এই পর্যন্ত যদি 15 হয় তাহলে 3 দাগ পর্যন্ত দিব। আচ্ছা, পরে দেখো 30, এরপরে এরকম বাকিগুলো আমরা বসালাম, বসে কিন্তু আমাদের একদম হাত দিয়ে স্মুথ ভাবে এই জয়েন্টটা করে দিলাম। তাহলে স্টার্টিং থেকে স্টার্ট করলাম, আর যেখানে লাস্ট যেটা আসলো সেখানে শেষ করে দিলাম। তার মানে অজীব রেখা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকবে, ডান দিকে যাবে, কিন্তু পার্শ্বে কখনোই আগেরটা নিচে আসার কিন্তু কোনো চান্স নাই। তাহলে এইটুকু মনে রাখলে কিন্তু আমাদের কখনোই ভুল হবে না, কারণ অনেকে হঠাৎ করে ভুল করে দেখা যায় দাগের লাস্ট মাথাটা নিচের দিকে চলে আসে, বা ঢেউয়ের মতো হইতে হইতে অনেক সময় নিচের দিকে আসে, কিন্তু নিচে আসার কোনো চান্স নাই।
তো এই বেসিকটা তোমরা মনে রাখবা যে কখনোই নিচে আসবে না, তাহলে এখান থেকে আর ভুল হওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। আশা করি আমরা এই ক্রিয়েটিভ কোশ্চেনটা খুব সুন্দরভাবে সলভ করতে পারলাম, এবং এক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরটাও কিন্তু বেশ ব্যাপক আকারে হেল্প আমাদের করলো। ঠিক আছে, এখন আমরা যদি একটা এমসিকিউ দাগানোর চেষ্টা করি, মানে সিম্পল কিভাবে আমরা এমসিকিউ দাগাইতে পারি। আচ্ছা, এখন আমি 1 মিনিট টাইম দেবো তোমাদেরকে যে এই উত্তরটা দেওয়ার জন্য। দেখো এখানে ক্লাস ইন্টারভেল করা আছে 6 ডিগ্রি টু 8 ডিগ্রি, 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, 10 থেকে 12, এই সেই। এখানে শ্রেণী ব্যাপ্তি 3, মধ্যক শ্রেণী 8 থেকে 10, তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, নিচের কোনটা সঠিক? তো আমি দেখতে চাই এই অন্তত একটা এমসিকিউ কে সঠিক উত্তর দিতে পারে। করো, মানে জানাও দেখি। যে কেউ সঠিক উত্তর পাঠাও তো দেখি। ঘ, হাফিজুর রহমান পারভেজ, সে পাঠিয়েছে লাস্টের অপশন। আরো দু একজন কেউ থাকলে পাঠাও, তারপর আমরা এটা করে দিই যে সঠিক উত্তরটা কি হবে। তো হাফিজুর রহমান পারভেজকে থ্যাংক ইউ যে সে উত্তর পাঠিয়েছে। আমরা আরো দু একজনকে দেখতে চাই যে একটা অন্তত সঠিক উত্তর কেউ দিক, বা তাতে আমরা খুশি হব যে না সবাই আমরা পারছি। ঠিক আছে, এস এম হাসিনুর রহমান বলছে ঘ। তো তাহলে আমরা এখন দেখি আসলে সঠিক কোনটা উত্তর হবে। দেখো এইখানে কিন্তু আমাদের সবারই এইখানে ভুলটা হয়, সবাই একটু মনোযোগ দাও। দেখো অনেক কিছু জানা আছে, অনেক কিছু মনে হয় কি জানা খুব সহজে আমরা পারবো, কিন্তু বাট আসলে অনেক সময় ভুল হয়ে যায়। এইখানে আলটিমেটলি শ্রেণী ব্যাপ্তি কত, তার আগে আমাকে জানতে হবে এই তথ্যটা এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। এটা কিন্তু অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন যখন হয় তখন আর 1 যোগ করতে হয় না। সবাই মনোযোগ দাও। দেখো 8 - 6 এইটা হলো 2, তার মানে এইখানে আমরা 1 যোগ করব না, কারণ এইটা অবিচ্ছিন্ন। তাহলে এখানে প্রথমটা কাটা গেছে। এরপরে মধ্যক শ্রেণী, সেটা ঠিকই আছে, এইটা রাইট। আর তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, এইটা আমরা জানি তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, তাহলে এটাও রাইট। তাহলে আমাদের উত্তর হবে আসলে 2 এবং 3। তো যারা উত্তর পাঠাইছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা পাঠাইলা তাদের নাম আমি বললাম। তো এর পরবর্তীটাও চেষ্টা করো, কোনো অসুবিধা নাই। ভুল এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস না, চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ওই দুজনকে। আমরা এখন এর পরেরটা দেখতে চাই। পরেরটার উত্তর আশা করি তোমরা এখন পাঠাবা। দেখো উপরের সংখ্যা সূচক উপাত্তের প্রচুরক কোনটি? এইটা অবশ্যই পারবা, যারা যারা লাইনে আছো তারা অবশ্যই পারবা। এই উত্তরটা বলো এবং আমি তোমাদের নাম ঘোষণা করতে চাই। এর পরেরটার উত্তর পাঠাও দেখি। ঘ, হাফিজুর রহমান পারভেজ। আর কেউ? হাফিজুর রহমান পারভেজ আমার উত্তর পাঠিয়েছো?
দুর্জয় পাল ঘ। আমার মনে হয় এইবার দুইজনেরই হয়েছে, দুইজনকে থ্যাংক ইউ। কোশ্চেনটা আরেকজন দেখতে এসেছি কোশ্চেনটা আরেকবার। তো আমরা আর একটা কোশ্চেনটা আরেকবার দেখাই। দেখো কোশ্চেনটা দেখো। আশা করি কোশ্চেনটা দেখা হয়েছে। তো এইবার তুমি হয়তো উত্তরটা পাঠাবা। এস এম হাসিনুর রহমান, এস এম হাসিনুর রহমান। ওকে, থ্যাংক ইউ হাসিনুর রহমান। আমার মনে হয় তিনজনকে আমরা এবার ধন্যবাদ দিতে চাই যে তিনজনই উত্তরটা পারছো, কারণ এখানে আসলে কোনো প্রচারক নেই। থ্যাংক ইউ তিনজনকেই। আচ্ছা, আমরা এবার পরেরটায় যাব। তো তোমাদের পারফরমেন্স খুবই ভালো, তো বেশ চমৎকার। তো এর পরেরটা তোমরা একটু দেখো তো। উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? এটা একটু বের করো। আমি 1 মিনিট টাইম দিলাম, কে দ্রুত করতে পারে? কে দ্রুত করতে পারো? এটা একটু টাইম লাগতে পারে, তো আশা করি তোমরা উত্তর দিবে খুব তাড়াতাড়ি। হওয়ার কথা। এখনো উত্তর আসে নাই। কোশ্চেনটা আবার দেখো। তোমাদের এলাকার নামটা পাঠায়ো, কোন এলাকা থেকে দেখছো, প্লাস স্কুলের নামটা পাঠাইলেও ভালো। যারা উত্তর পারবা তাদের এলাকার নাম, স্কুলের নাম বলে দিব। দুর্জয় পাল, এলাকার নাম বলো। হাফিজুর রহমান পারভেজ, এলাকার নাম, স্কুলের নাম পাঠাইতে পারো। তোমরা দুইজনে যে উত্তর দিছো, আমরা টেস্ট করে দেখবো এখন আসলে কোন উত্তরটা সঠিক। তোমরা তোমাদের এলাকার নাম এবং স্কুলের নাম পাঠাতে পারো। দেখি আমরা টেস্ট করে। দেখো, 10 যোগ 9 যোগ 5 যোগ 6 11 যোগ 12 7 13 14 5। 1 2 3 4 5 6 10 9.5। থ্যাংক ইউ দুইজনকে। যে দুইজন উত্তর পাঠাইছো তাদের সঠিক হয়েছে, প্লাস আমরা দেখি মাকে আরো কেউ পাঠাইলো কিনা। ও ফেনী থেকে। তো হাফিজুর রহমান পারভেজ, ময়মনসিংহ জেলা স্কুল। তো খুবই ভালো স্কুল, আমরা জানি গণিত অলিম্পিয়াডে এখান থেকে পুরস্কার পায়। তো আশা করি আর ঢাকা ক্যান্টনমেন্ট, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সবগুলোই ভালো, এবং ফেনীতেও অনেক ভালো ভালো স্টুডেন্টের অবস্থান আছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের পারফরমেন্স অনেক ভালো। আসো আমরা পরেরটায় যাই।
আচ্ছা, উপাত্ত সময়ের মধ্যক কোনটি? এইটাও হয়তো কিছুক্ষণ টাইম লাগবে, অত বেশি লাগবে না। দেখি কে দ্রুত বলতে পারে। দেখো, দেখা শেষ হইলে মধ্যক বের করার চেষ্টা করো। ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল, দুর্জয় পাল, থ্যাংক ইউ তোমাকে। এর পরবর্তী কোশ্চেনের উত্তরটা তোমরা পাঠাও। উপাত্ত সময়ের মধ্যক কোনটি? খুবই দ্রুত। না হলে আমরা করে দিব এখন। দেখো, এটা আমরা করে দিচ্ছি। এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে ছোট থেকে বড়। তো আমরা প্রথমে সবচেয়ে ছোট যেটা সেটা নিলাম 5। এরপরে দেখো 6, আমি ডিগ্রি দিলাম না প্রথমে, জাস্ট ডিজাইন করার জন্য। 6, 7, 8, 9, 10, 11, 13, 14। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো, তাহলে এখানে টোটাল আছে 10টা। তাহলে মাঝখানে কে আছে? মানে 10টা যদি হয় তাহলে আমাদের কাজ কি? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এই যে মাঝের যে দুটো আছে সেই দুটোর যোগ করে 2 দিয়া ভাগ। 9.5 মাঝখানে যে আছে। তাহলে এইদিকে 4টা, এদিকে 4টা, তাহলে সেই দুটোর আবার এভারেজ, তাহলে 9.5। তো আমরা আশা করি সবাই ভালোই বুঝতে পারছি। এখন যে উত্তরটা আমি এখন দিব, যে কোশ্চেনটা দিব, সেটা আমার মনে হয় খুবই তাড়াতাড়ি তোমরা পারবা। মানে একেবারে জ্ঞানমূলক কোশ্চেন, এটা সঙ্গে সঙ্গে পারা উচিত। এইটা খুব তাড়াতাড়ি উত্তর তোমাদের কাছ থেকে আশা করতেছি, খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। এটা দিয়ে আজকে আমরা অঙ্ক করলাম এবং আমরা দেখলাম এই উত্তরটা বের করতে আমাদের মনে হয় 1 সেকেন্ড লাগবে। এতক্ষণ পাঠানো উচিত বা আসতে যদি কিছুক্ষণ সময় লাগে। ক,
সবাই কত দিছো, থ্যাংক ইউ তিনজনকেই, হাফিজুর রহমান, পারভেজ, তুরজয়, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা লাস্টের উত্তরটা 100% কারেক্ট, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, আমরা এমসিকিউ দাগানো শিখে গেলাম। এখন আমরা নতুন আরেকটার কাছে একটু যাইতে চাই, মানে খুবই তাড়াতাড়ি দেখি, মানে শর্টকাট করে তোমরা কিছু পারো কিনা। আচ্ছা দেখো, একটা চিত্র দিলাম, যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান আর শেষ শ্রেণীটির গণসংখ্যা কত। মানে যেহেতু আমাদের টাইম প্রায় শেষের দিকে, তো আমি এবার তোমাদেরকে, তোমরা উত্তর পাঠাও আর আমি একটু বলি। দেখো, প্রথম শ্রেণী যেটা 30 থেকে 40, তার মধ্যমান অবশ্যই 30, 40 ডিভাইডেড বাই 2। শেষ শ্রেণীটির গণসংখ্যা দেখো 70 থেকে 80, সেই শ্রেণীটির গণসংখ্যা এখানে দেওয়া আছে 2, গণসংখ্যা 2। তাহলে মানে আমরা বের করতে পারছি, কিন্তু এই দুটো প্রশ্নের উত্তরের জন্য আমরা 2 পাবো। চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে 30 থেকে 40 তার জন্য পাইলাম 3, 40 থেকে 50 তার জন্য পাইলাম 6, 50 থেকে 60 তার জন্য পাবো 11, 60 থেকে 70 তার জন্য পাবো 8, আর 70 থেকে 80 তার জন্য পাবো 2। আমরা কিন্তু একদম এখান থেকে তাকিয়ে এই সব উত্তর বের করে ফেলছি। উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। তো আমরা দুটো উত্তর এখান থেকে বের করছি, এটা তো আমরা বের করে দিলাম, এইটাও কিন্তু আমরা ওখান থেকে বের করতে পারছি। তারপরে তোমাদের জন্য আমি আরেকবার একটু লিখে দেই। দেখো, যদি এখানে দেখে দেখে লিখি, প্রথমটা হলো 3, তারপরটা হচ্ছে 6, তাহলে এখানে হবে 3, এখানে হবে 6। যেহেতু একবারে দেখা যাচ্ছে না, তাই এখান থেকে দেখে আসতে হবে। 11, 8, 2, 11, 8, 2। মানে গ্রাফ, আমরা জিনিস দিয়ে গ্রাফ বানানো শিখছি আগে, আজকে গ্রাফ থেকে জিনিস বের করা। তার মানে এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস আমার বলা যায়। তো আমরা এটাও শিখলাম। এখন আমরা যাইতে চাই তারপরেরটায়। দেখো, প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয়ের জন্য আমরা জানি যে আমাদের ক্রমযোজিত সংখ্যা বের করতে হবে। সেই ক্ষেত্রে 3, 3 থাকবে, 3 আর 6, 9। আমরা দেখলাম 30, তাহলে টোটাল আছে 30। তাহলে আমরা মোটামুটি মাঝখানে চাই, ধরো 30 ভাগ 2, তাহলে 15। আচ্ছা, ফর্মুলাটা আমরা একটু নিয়ে আসলাম। এই 15 কিন্তু আছে হচ্ছে এই যে 9 এর ঠিক পরে 10 থেকে 20 এর মধ্যে, তখন এই ঘরের মধ্যে সব আছে। তাহলে এখন আমি একটু লিখে দেই। দেখো, এল মানে 50, n/2 মানে 15, এফসি মানে আগেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 9, আর এইচ মানে দেখো 30 থেকে 40, 40 থেকে 30। এই ক্ষেত্রে এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? এটা কিন্তু অবিচ্ছিন্ন, তার মানে এটা আর কিন্তু তোমার যোগ করতে হবে না। আর নিচে আছে 11, তাহলে এটার অ্যান্সার আমরা লাস্ট ক্যালকুলেটর দিয়ে বের করে নেই। দেখো, 15 minus 9 into 10 divided by 11 যোগ 50, তাহলে 55.45।
তার মানে ক্যালকুলেটর থাকলে আর ফর্মুলাগুলো জানলে আর এগুলো একটু একটু ভালোবাসলে এই অঙ্ক কোনো ব্যাপারই না। তো আমরা মোটামুটি শিখছি বলা যায়। তো তোমাদের কাজ হবে এখন এই পরবর্তী যেটা আছে আর একটা, এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিবা, এটা নিজেরা করবা, ঠিক আছে? এই যে এইটা, তাহলে এটা অবশ্যই আমরা পারবো, কারণ আমরা প্রায় সব অঙ্কই পারছি। তো এটা পারতে আমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ইয়ার তোর দেখো এক্সাম আমাদের কেমন কিন্তু হলো? ক্যালকুলেটর ইয়ার খুব পেপার তো ইম্পর্টেন্ট। সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সবকিছু কপি করে নিয়ে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, ক্যালকুলেটর আসল না নকল সেটা চেক করার জন্য যে সিস্টেম, এটা প্রতিদিনই বলছি, আমরা নকলকে দূরে ঠেলে দিব, আসলকে কাছে টেনে নিব। তার জন্য অবশ্যই কিছু টেকনিক দরকার। তাহলে তোমরা ভালো করে দেখে নাও যে কিভাবে চেক করতে হয়, কিভাবে চেক করতে হয়। আশা করি চেক করা হয়েছে। আর সবচেয়ে বড় সুখবর, বর্তমানে ম্যাথমেটিক্স কুইজ কন্টেস্ট চলছে ক্যাসিওর ব্যানারে। তো সেটা খুবই সুখবর এই কারণে যে জেএসসি, এসএসসি, এসএসসি ক্লাস স্টুডেন্ট আলাদা আলাদা ভাবে এইখানে অংশগ্রহণ করে আলাদা আলাদা ভাবে পুরস্কার গ্রহণ করতে পারো। নিজে অংশগ্রহণ করবা এবং অন্যকে অংশগ্রহণ করতে উৎসাহিত করবা। এখানে অংশগ্রহণ করলে পুরস্কার তো থাকছেই, সাথে কিন্তু ক্যালকুলেটর প্লাস গণিত ভালো করে শিখতে পারবা। তো আমরা চাই যে এরই মাধ্যমে তোমরা গণিত আরো বেশি বেশি করে শিখো আর সবাইকে জিনিসটা জানিয়ে দাও। আর 10% ডিসকাউন্ট থাকবে পরবর্তী 48 ঘন্টা। এই কুপন ইউজ করে যদি কেউ ওই ক্যালকুলেটর কিনো, তাহলে অবশ্যই সে 10% ডিসকাউন্ট পাবে। নিজের থাকলে পাশের জনকে বলো যাতে এই সুযোগটা হাতছাড়া না করে সবাই। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সবাইকে। নিজে সুস্থ থাকবে, আশেপাশে সবাইকে সুস্থ রাখবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকার চেষ্টা করবে।